সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে অভির, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নামে। তখনই তার মা পথ আটকে দাঁড়ান। কি রে অভি, ব্রেকফাস্ট করবি না? না মা, এসে করব। আজ তো কলেজে প্রথম দিন, তাই তাড়াতাড়ি যেতে হবে। কি বলিস, এই টাকাগুলো রাখ, কিছু খেয়ে নিস। বলে কিছু টাকা এগিয়ে দেন অভির দিকে তার মা। অভি এসএসসি শেষ করে এবার ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছে। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা 3 বছর হলো মারা গেছেন। সেই থেকে অভাব অনটন লেগেই আছে। অভি তার মাকে বলল, মা, আমার টাকা লাগবে না, তুমি এগুলো রাখো, সংসারে কোনো কাজে লাগবে। অভির মা এসে অভিকে জড়িয়ে ধরে আদুরি কণ্ঠে বলে ওঠেন, ওরে বাবা, আমার ছেলেটা আজ কত বড় হয়ে গেছে, সে আম্মুর কষ্ট বুঝে। কিন্তু আম্মুর তো কষ্ট হয় না। তুই টাকাটা নে বাবা। লাগবে না আম্মু, আমি একটু পর চলে আসব। এবার কিন্তু আম্মু বোকা দিবে, নে বলছি। অভির আম্মু জোর করে অভিকে কিছু টাকা দিয়ে কলেজে পাঠিয়ে দেয়। অভি রাস্তায় গিয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিল। কলেজে বাসা থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার রাস্তা। অভি খুবই এক্সাইটেড, কারণ কলেজের প্রথম দিনটা না জানি কেমন হবে তার। অভি কলেজে পৌঁছালো। জীবনের প্রথম কলেজে আসা কত স্বপ্ন থাকে মধ্যবয়সে আমাদের মনে। এই কলেজ লাইফটা নিয়ে মানুষ যখন বড় হতে শুরু করে, তখন তার মধ্যে আলাদা একটা ম্যাচুরিটি আসতে শুরু করে। বয়স যখন 6 থেকে 13 বছর পর্যন্ত থাকে, তখন মানুষের চাহিদাগুলো আর বাচ্চামোও থাকে। চাহিদাগুলো খুব অল্পও থাকে। কিন্তু যখন আমরা 14 থেকে 18 প্লাস হই, তখন মানুষের মনে চাহিদাগুলো বাচ্চামো থেকে একটু ম্যাচিওর হতে থাকে। তাই স্বপ্নগুলো আর আগের মতো থাকে না। এখন সে নতুন বিষয় নিয়ে ভাবতে থাকে, নতুন সম্ভাবনার পথ খুঁজে। সব মিলিয়ে এই বয়সটার বর্ষ বিষাদ মিলিয়ে অস্থির একটা সময়। মানুষ উপভোগ করতে পারে না সেটা যখন যে এই বয়সটা পেরিয়ে যায়। অভির বেলায়ও তাই। ক্লাস 9 থেকে 10 এর মধ্যে হতো কোনো দিনই স্কুল লাইফের বন্দি দশা থেকে মুক্তি হয়ে খোলা মাঠে মুক্ত স্বাধীন পাখির মতো উড়ে বেড়াবে কলেজ লাইফে। আজ তার সেই কলেজ লাইফের প্রথম দিন। ক্লাসে ঢুকতেই দেখলো ছেলে মেয়ের অবাধ গল্প আর গা ঘেঁষে কথাবার্তা বলা। এইসব একদমই পছন্দ না অভির। কলেজ লাইফের শুরুটাই তার বেশ বাজে দিয়ে শুরু হলো। সবাই একসাথে বসলেও অভি এক কোনায় একটা ডেস্কে একাই বসলো। স্যার ক্লাসে আসলেন। স্কুল লাইফে যেমন স্যার ক্লাসে আসলে পাটা কাঁপতো, এরকম কাঁপছে না এখন আর। স্যার বললেন, আজ যেহেতু প্রথম দিন, তাই সবার সাথে একটু গল্প করে আর আমার পরিচয় পর্বটা করে নিব। এরপর থেকে শুরু হবে পড়াশোনা। প্রথমে ওই কোণার বেঞ্চে তুমি বলো। অভির দিকে তাকিয়ে স্যার কথাটা বললেন। অভি উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমি অভি। আচ্ছা অভি, তুমি এইচএসসিতে কি পেয়েছিলে? জিপিএ 5 স্যার। কোন শাখা, বিজ্ঞান নাকি মানবিক? সায়েন্সে স্যার। তুমি তো মিয়া ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুমি ওখানে বসেছ কেন? এখানে তিহার কাছে এসে বসো, উঠে আসো। স্যারের কথা মতো অভি উঠে আসলো। এনে সেকেন্ড বেঞ্চে একটা চশমা পরা মেয়ের সাথে বসিয়ে দিলেন। মেয়েটা নিচের দিকে তাকিয়ে বই দেখছিল। অভি চুপচাপ পাশে বসে পড়ল। এরপর স্যার একে একে সবার পরিচয় জেনে ক্লাস শুরু করলেন। স্যার ক্লাস করাচ্ছিলেন, অভি খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। এটা তিথা লক্ষ্য করলো। একটা অঙ্ক স্যার বোর্ডে দিলেন সবাইকে করার জন্য, কিন্তু তিহা এটা কিছুতেই পারছিল না। ওদিকে অভি খুব মনোযোগ দিয়ে অঙ্কটা করছে। টিয়া কিছুতেই ভেবে পাচ্ছে না ছেলেটার হেল্প নিবে কিনা, কিন্তু ছেলেটাকে তো সে চিনে না। বাবা মায়ের একমাত্র মেয়ে তিহা। বাবা লন্ডনের বড় একজন ডাক্তার। দেশে মায়ের সাথে একসাথে থাকে সে, কিন্তু কখনোই কারোর সাথে বন্ধুত্ব করেনি। কলেজে এসে শত শত ছেলেমেয়ের মাঝে সে একমাত্র যে কারোর সাথে তেমন কথা বলে না। এই কলেজটা শিশু ক্লাস থেকে শুরু, একদম এইচএসসি অবধি আছে। তাই এই কলেজে নিজের জীবনের প্রথম শিক্ষা শুরু করে, এবং এটাই তার ইন্টার প্রথম বর্ষে উঠে গেছে। এখনও সেই কলেজেই আছে ও। সকল স্যার ম্যাডাম তাকে খুব আদর করে, কারণ সে লেখাপড়ায় সবার থেকে সেরা। অনেক ছেলে তাকে এসে প্রপোজও করেছে, কিন্তু সে এইসব রিলেশন পছন্দ করে না। কিন্তু এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক ভালো। তখন আস্তে আস্তে অভিকে বলল। অভি তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল,
এতক্ষণে তাহলে মুখটা খুলেছে। আমি তো তখন ভাবছিলাম এটা হয়তো বোবা। জি, আমাকে বলছেন? আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। তা কী জন্য ডেকেছেন সেটা বলেন। না, এমনি। আসলে আমি অঙ্কটা করতে পারছি না। তুমি কি আমাকে একটু হেল্প করবে? হ্যাঁ, করতে পারি, একটা শর্তে। কি শর্ত? তোমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। ওকে, ডান। আজ থেকে আমরা ফ্রেন্ড। এখন আমাকে প্লিজ অঙ্কটা একটু দেখাও। অভি তখন নিজের খাতাটা তিহাকে দিল। তিহা অভির দেখাদেখি অঙ্কটা করলো। স্যার তাদের দুজনের অনেক প্রশংসা করলেন। তোমাদের মতন দুজন ছাত্রছাত্রী পেয়ে আমাদের কলেজ গর্বিত। আমরা আসলেই অনেক মেধাবী। আশা করি তোমরা এই কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব স্যার। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। সঙ্গে সঙ্গে প্রথম ঘন্টার বেল পড়ে গেল। তখন অভি তিহার দিকে ফিরে বলল, আচ্ছা, তোমার বাসায় কে কে আছেন? আমার বাসায় তো আম্মু আছে। আব্বু লন্ডনে থাকে, সেখানে ডাক্তারি করে। আর তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় তো আমি আর আমার আম্মু। আমার আব্বু মারা গেছেন। তাহলে তো খুব কষ্টে আছো তোমরা। আরে না, কিসের কষ্ট। আমার আম্মু আমার অনেক খেয়াল রাখে, কোনো দিন বাবার অভাব বুঝতে দেয়নি। তাহলে তো তোমার আম্মু অনেক ভালো। হ্যাঁ, আমার আম্মু পৃথিবীর সবচেয়ে ভালো মা। আচ্ছা, ঠিক আছে। তুমি কি কালকে কলেজে আসবে? আমি কলেজে প্রতিদিন আসব। আমি কলেজ মিস করব না। ঠিক আছে, খুব ভালো। কালকে আসার সময় আমার জন্য ওয়েট করবা। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে যাই। গুড বাই। অভি বাসায় চলে আসে আর তিহাও। অভির বাসায় ঢুকতেই তার মা জিজ্ঞাসা করলো, কিরে, তোর কলেজের প্রথম দিন কেমন লাগলো? খুব ভালো আম্মু। এখন আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, খেতে বস। অভি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। খানিকক্ষণ ঘোরাঘুরি করে শুধু তিহার মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল ওর। এই সময়টাই মানুষের জীবনের অদ্ভুত একটা সময়। মানুষের জন্মের পর থেকে 12 বছর পর্যন্ত সে শিশুসুলভ আচরণ করে, কিন্তু একটু সময় যেতেই তার মধ্যে কিশোরের একটা অনুভূতি চলে আসে, যেটা থেকে আলাদা করে সবার থেকে মানুষের জীবনে সে ছেলেই হোক বা মেয়ে। 13 বছর থেকে 20 বছর পর্যন্ত সময়টা খুব উপভোগ করার মতো, যদি সে উপভোগ করতে পারে। এই সময়টাতে পৃথিবীর সাথে নতুন করে পরিচিত হই আমরা। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসে। বারবার শুধু তিহারেই কথা মনে হচ্ছিল তার। হাসি মুখে তার ওই চশমার আড়ালের অদ্ভুত চাহনি, সব কিছু কেমন জানি লাগছিল অভির। অভি শুধু রাত পোহানোর অপেক্ষা করছিল। পরদিন সকাল সকাল উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ আজকে তাকে তিহার জন্য ওয়েট করতে হবে। নাস্তা করতে বসে তার মা তাকে বলল, অভি, কলেজে যাচ্ছিস বাবা? ওখানে শুনছি অনেক বাজে ছেলে মেয়ে থাকে, সাথে ওদের সাথে একদম মিশবি না। আম্মু, তুমি কোনো চিন্তা করবে না। আমি সব সময় ওদের থেকে দূরে দূরে থাকবো। তুই আমার একমাত্র ছেলে বাবা, তোকে নিয়ে আমার সব সময় চিন্তা হয়। তুমি কোনো চিন্তা করবে না। আমার লেট হয়ে যাচ্ছে, যাই। ঠিক আছে, সাবধানে যাস। এরপর অভি বের হয়ে তিহার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর তিহা আসে। তোমাকে মনে হয় একটু অপেক্ষা করিয়ে ফেললাম, তাই না? আরে, কোনো সমস্যা নেই, চলো। এরপর তিহা আর অভি কলেজে যায়। কলেজে গিয়ে ক্লাস করে যখন ক্লাস শেষ করে তখন তিহা বলে, অভি, চলো আমরা একটু ঘুরে আসি। আচ্ছা, ঠিক আছে, চলো। এরপর অভি আর তিহা অনেক সুন্দর একটা পার্কে ঘুরতে যায়। চারিদিকে তখন কাপলদের আনাগোনা, মাঝখানে তারা দুইজন বসে আছে। কালকেই তাদের পরিচয় হয়, আর আজকে তারা এভাবে বসে আছে যেন কেউ দেখলে তাদেরকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মনে করবে, কিন্তু তারা আসলে বন্ধু ছাড়া আর কিছুই নয়। তখন তিহা বলে, অভি, চলো আমরা এখান থেকে চলে যাই। এই জায়গাটা ভালো নয়। কি হয়েছে? অনেক সুন্দর একটা জায়গায় এসেছি, তোমার ভালো লাগছে না এটা? জায়গাটা অনেক সুন্দর, কিন্তু জায়গাটার পরিবেশ অনেক খারাপ। এখানে দেখো, ছেলেমেয়েরা কিভাবে একজন আরেকজনের হাত ধরে বসে আছে। এটা আমার একদম পছন্দ নয়। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা চলে যাই। এরপর অভি সেখান থেকে বেরিয়ে আসে। সামনে একটা ফুচকার দোকান থেকে দাঁড়ায়। অভি, আমি ফুচকা খাবো। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও আমি নিয়ে আসি।
এরপর দুজনে 2 প্লেট ফুচকা নিয়ে দাঁড়ায়। যখন ঝালের কারণে তিহা লাল হয়ে গেছিল, চোখ দিয়ে পানি পড়ছিল গাল বেয়ে, গাল দুটো ফুলে প্রায় লাল হয়ে গেছিল। এটা দেখে অভি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন তিহা বলে, কি ব্যাপার অভি, এভাবে তাকিয়ে কি দেখো? কিছু না, আসলে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। আচ্ছা চলো এখন বাসায় চলে যাই, আম্মু অপেক্ষা করবে আমার জন্য। এরপর তারা দুজন বাসায় চলে আসে। অভি আসার পর থেকেই তিহার কথা ভাবছে। সে তিহাকে ভালোবেসে ফেলেছে। 2 দিনে মেয়েটার উপরে তার একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। কিন্তু তিহা অনেক বড়লোক ঘরের মেয়ে, সে কি তাকে পছন্দ করবে? আর তার না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে বাড়ি গাড়ি। সে কিভাবে তার সামনে গিয়ে ভালোবাসার কথা বলবে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই ওর। উঠে দেখা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই নাস্তা করে পড়তে বসে পড়ে। পড়ায় মনোযোগ দিতে পারছিল না ও, বারবার শুধু তিহার কথা মনে হচ্ছে। তখন হঠাৎ করে তিহার কল করে। তিহার কল দেখে মুচকি হাসে অভি, কলটা ধরে। কি ব্যাপার, কি করো তুমি? এই তো পড়তে বসেছি। আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? আরে না, কেন ডিস্টার্ব করবে? আমি তো এইমাত্র পড়তে বসলাম, আর পড়তে ভালো লাগছিল না। আমারও একই অবস্থা, কিছুতেই পরে মনোযোগ দিতে পারছিলাম না। কেন, তোমার কি হয়েছে? পড়ায় মনোযোগ দিতে পারছো না কেন? জানি না কেন, কালকে তোমাকে একটা জিনিস দেখাবো, আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিব। কেন, কার সাথে পরিচয় করিয়ে দিবে? সেটা কালকে আসলেই দেখতে পাবে। আচ্ছা, তো তোমার আম্মু কি করে? আম্মু রান্না করছে। আচ্ছা, তাহলে এখন রাখি, কালকে কলেজে কথা হবে। কালকে কি আমি তোমার জন্য অপেক্ষা করব, না তুমি কি আমার সাথে যাবে না? না, কালকে আমি ডিরেক্ট কলেজে চলে যাব, সেখানে তোমার সাথে কথা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। অভি ফোনটা রেখে চিন্তা করতে থাকে। কালকে তিহা কার সাথে আমাকে দেখা করাবে? ধুর, মেয়েটা কি বলল আমি তো কিছুই বুঝতে পারলাম না। যদি অন্য কিছু দেখায় তাহলে আমি কি এসব ভাবতেছি? ও এরকম মেয়ে না। অভি নানান রকম চিন্তায় পুরো রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে কলেজে যায়। কলেজে গিয়ে দেখে তিহা একটা ছেলের সাথে বসে আছে। এটা দেখে অভি যেটা চিন্তা করেছিল সেটা হবে নাকি এই চিন্তায় পড়ে যায়। তার হাত পা কাঁপতে শুরু করে, কিছুটা ভয় পেয়ে কাছে যায়। তখন তিহা অভিকে দেখে বলে, কি ব্যাপার অভি, আসতে আজ এত লেট করলে কেন? চলো আজকে তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দেই। অভি তখন তিহার সাথে যায়। তখন ছেলেটা বসা থেকে ওঠে। তিহা ছেলেটার সামনে গিয়ে বলে, অভি, পরিচিত হও, এ হচ্ছে আমার মামাতো ভাই রাফি। ওর বাবা এদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আকরাম চৌধুরী, ওনার ছেলে। এর বাহিরে আরেকটা পরিচয় আছে, এই দেখো। বলেই টিয়া তার হাতটা অভির দিকে বাড়ায়। তার হাতে একটা অনেক সুন্দর আংটি দেখতে পায়। অনেক দামি মনে হচ্ছিল আংটিটা দেখে। এই যে রিংটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এঙ্গেজমেন্টের রিং। আমার বাবা রাফির বাবা মিলে আমাদের বিয়ে ঠিক করেছিল প্রায় 1 বছর আগে। ও বিদেশে ছিল, কয়েকদিন আগে এসেছে। এখন আমাদের সাথে এই কলেজে পড়বে। অভি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার হাত পা যেন কাঁপতে শুরু করছিল। পুরো আকাশটা যেন ভেঙে তার মাথায় এসে পড়ছিল। অভি চুপচাপ দাঁড়িয়ে শুধু কী সব ভাবছিল। তার চোখ দিয়ে প্রায় জল পড়বে পড়বে এমন অবস্থা। তখন তিহা বলল, কি ব্যাপার অভি, তুমি দাঁড়িয়ে কি দেখছো? ওর সাথে কথা বলো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? তখন ছেলেটা অভির দিকে হাত বাড়িয়ে কেমন জানি করে রহস্যময় একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। আর তুমি আমাকে ভাইয়া বলছো কেন? আমরা তো একই ক্লাসেই পড়ি। ও যখন তোমার ফ্রেন্ড হয় তাহলে তুমিও আমার ফ্রেন্ড। হ্যাঁ তা ঠিক। তো তোমার সাথে তিহার পরিচয় কতদিন হলো? এই তো 2 দিন হলো ওর সাথে আমার পরিচয়। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে শুধু গল্প করবে? চলো ক্লাসে যাই, ক্লাস করতে হবে তো। অভি তখন টিয়ার সাথে ক্লাসে যায়। ক্লাসে গিয়ে প্রতিদিন অভি তিহার পাশে বসতো। আজ রাফি তিহার পাশে বসে পড়েছে। এটা দেখে অভি কান্না আটকে রাখতে পারছিল না। এই 2 দিনে মেয়েটাকে সে কতটা ভালোবেসে ফেলেছিল, অন্য একটা ছেলের সাথে সহ্য করতে পারছে না। এখনই অশ্রুর বন্যা বইবে, সে এইসব আর সহ্য করতে পারছে না। তাই একটা ক্লাস করেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়।
যখন বেরিয়ে আসতে যাবে তখন তিহা বলল, কি ব্যাপার অভি, তুমি একটা ক্লাস করে কোথায় যাচ্ছ? আসলে আমার বাসায় একটা কাজের কথা মনে পড়ে গেছে, তাই বাসায় চলে যাচ্ছি। ও, আজকে আমাদের প্ল্যান ছিল তোমাকে নিয়ে ঘুরতে যাবার। তুমি কোনো চিন্তা করো না, ও চলে গেলে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। অভি তুমি যাও। অভি তখন রাফির কথায় আরও কষ্ট পেল। চুপচাপ সেখান থেকে চলে আসলো বাসার দিকে। বাসায় এসে কান্না করতে লাগলো। রুমে শুয়ে চোখ যেন তার আজ আর কোনো বাধাই মানছিল না। ইচ্ছা করছিল আত্মহত্যা করতে, কিন্তু 2 দিনের পরিচয়ে একটা মেয়েকে এত ভালোবেসে ফেলা, তার সাথে ঠিকমতো কথা না বলা, তার সম্পর্কে না জেনে তাকে ভালোবেসে ফেলা, এটাই হয়তো জীবনের বাস্তবতা। মানুষ কাকে কখন ভালোবেসে ফেলে সেটা মানুষ নিজেও জানে না। অভি তখন নিজের রুমে শুয়ে ভাবছিল, আমি কত বোকা, এভাবে একটা মেয়েকে ভালোবেসে ফেললাম, তাকে না জেনেই এভাবে নিজেকে কষ্ট দিচ্ছি। কিন্তু হ্যাঁ, তুমি তো একবার বলতে পারতে যে তোমার একটা হবু বর আছে। যদি বলতে, তাহলে হয়তো আমি তোমাকে এভাবে করে ভালোবাসতাম না। কিন্তু তুমি তো বললে না, আর তোমাকে দোষ দিয়ে বা কী লাভ? তুমি কি জানো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? অভির আর 2 দিন কলেজে গেল না। এটা দেখে তার মা কিছুটা চিন্তায় পড়ে গেল। 2 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না, ঠিকমতো কারোর সাথে কথাও বলছে না। তাই তিনি অভির রুমে আসলেন। রুমে এসে দেখলাম অভি শুয়ে শুয়ে কান্না করছে। কি ব্যাপার অভি, তুই কান্না করছিস কেন এভাবে শুয়ে শুয়ে? আর কি হয়েছে বাবা? 2 দিন থেকে কারোর সাথে তেমন কথা বলিস না, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না, তোর কি হয়েছে আমাকে বল। অভি তখন চোখটা মুছে মিথ্যে একটা হাসি মুখে জড়িয়ে বলল, না মা, কিছুই হয়নি। এমনি মনে হয় চোখে কিছু একটা পড়েছে, আর শরীরটা তেমন ভালো না, তাই কলেজে যাইনি। আজকে কলেজে যাব। কেন, কি হয়েছে? তোর শরীর খারাপ লাগছে? আজকে থাক, কলেজে যাওয়া লাগবে না, কালকে যাবি। না, আমার তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না, আজকে কলেজে যেতেই হবে। কলেজে যায়। গিয়ে দেখে আজকে তিহা আর রাফি ম্যাচিং করে কাপড় পরে এসেছে। তাকে দেখে শুধু হাই হ্যালো বলে তারা তাদের কাজে ব্যস্ত হয়ে গেল। তখন অভি শুধু দূর থেকে তাদের দিকে তাকিয়েছিল। তখন একটা মেয়ে হঠাৎ করে তার পাশে এসে বসলো। হ্যালো, কেমন আছো? আমি রাইসা। জি, আমি অভি, কিছু বলবেন? তুমি তো আমার ক্লাসে পড়ো, তাই না? জানেন যখন তখন জিজ্ঞেস করছেন কেন? এভাবে কথা বলছো কেন? আমি বুঝি সবকিছু। কী সব আবল তাবল বলছেন? আপনি কি বুঝবেন? আরে এসব কথা কি মুখে বলতে হয়? আমি জানি তুমি টিয়াকে ভালোবাসো, আর রাফিকে ওর সাথে দেখে কষ্ট পাচ্ছ। রাইসার কথায় অভি অবাক করে তার দিকে তাকায়, কিন্তু কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। তখন রাইসা হাসির মুখে বলে, এভাবেই দেবদাসের মতো বসে থাকলে কিছুই হবে না। যাও, তুমি তোমার ভালোবাসার কথা ওর কাছে প্রকাশ করো। যদিও একসেপ্ট নাও করে, তবু নিজের মনকে একটা সান্ত্বনা দিতে পারবে যে তুমি তার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করেছো। এরপর ও তোমাকে গ্রহণ করেনি, কিন্তু এভাবে যদি দূর থেকে শুধু দেখে কষ্ট পেয়ে যাও, তাহলে নিজের প্রতি একটা অপরাধবোধ কাজ করবে শেষে। কিন্তু আমি ওর কাছে কিভাবে গিয়ে বলবো সবকিছু জানার পরেও ওর বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা ছেলের সাথে? তো কি এভাবে বসে বসে কান্না করবে? এর চেয়ে ভালো ওর কাছে গিয়ে বলে দাও। তা ঠিক, কিন্তু কিন্তু না, তুমি ওকে বলে দাও তোমার ভালোবাসার কথা। এরপর যদিও গ্রহণ না করে তাহলে কিছু করার নেই। আর বলা তো যায় না, যদি অ্যাকসেপ্ট করে নেয়। অভির মাথায় কি ভূত চাপলো। সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গিয়ে রাফি আর তিহার সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, কিছু বলবে নাকি অভি? অভি তখন কিছুটা শ্বাস নিয়ে বলল, তিহা, আমি তোমাকে ভালোবাসি, সেই প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি। আমি জানি তুমি রাফির সাথে রয়েছো। এরপর আমি আমার ভালোবাসার কথাটা তোমার সামনে প্রকাশ করে দিলাম। যদি কখনো সুযোগ হয় আমার কাছে ফিরে আসার, তাহলে ফিরে আসবে। আমার দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা। তিহা তখন রেগে গিয়ে অভির গালে কয়েকটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, তোদের এই একটা সমস্যা। যখনই কেউ একটু ভালোভাবে কথা বলে, তখনই তাদের সাথে সম্পর্কে জড়িয়ে তাদের সবকিছু আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করিস। আমি তোর সাথে 2 দিন ভালোভাবে কথা বলেছি বলে কি আমার সাথে প্রতারণা করার চেষ্টা করছিস? তোর সাহস কি করে হয় আমার হবু বরের সামনে এসে আমাকে প্রপোজ করতে?
সামান্য একটু সুযোগ পেয়েছিস, দেখেছিস আমি বড় লোক, তাই আমার পেছনে লেগে গেছিস যাতে আমার টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে পারিস, তাই না? তুমি আমাকে ভুল বুঝছো, আমি এরকম ছেলে না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর তোমার সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই। তুই কেমন ছেলে সেটা আমার বোঝা হয়ে গেছে। এখনই আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু এখন তোকে মেরে ফেলবো। তিহা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তিহা তখন রেগে গিয়ে অভিকে মারতে হাত উঠাবে, তখন কি করছো? আচ্ছা, ও কি কিছু ভুল বলেছে? ভালোবাসার কথা তোমার সামনে প্রকাশ করেছে মাত্র। তুমি ইচ্ছে হলে অ্যাকসেপ্ট করবে, না হলে নেই। এর মানে কি রাফি? তুমি কি বলতে চাইছো? আমি ওর কথা সবকিছু মেনে নেব? আমি সেটা কখন বললাম? সবার অধিকার আছে নিজের ভালোবাসা প্রকাশ করার। ওই ছোট লোক যদি তোমার মতো বিবেকবান মানুষ হতো তাহলে তোমার সামনে এ কথা বলতো না। আচ্ছা, এসব বাদ দাও, চলো তো এখান থেকে। কেন বাদ দেব? এত ছোট লোক একটা ছেলে নিজের অবস্থা কখনো দেখেছে? রাতে খাবার খাওয়ার টাকা আছে? এভাবে কথা বলা উচিত না তিহা, চলো এখান থেকে। আগে টাকা ইনকাম করে দেখা, এরপর আমার মতো মেয়েকে প্রপোজ করার দুঃসাহস দেখাস। বলেই তিহা সেখান থেকে চলে গেল। আর অভি সেখান থেকে অপমানের বোঝা মাথায় নিয়ে কান্না করতে করতে বেরিয়ে গেল। নিজের বাড়িতে ঢুকে রুমের দরজা বন্ধ করে শুয়ে রইল। বিকেল পর্যন্ত আর কোনো খোঁজ নেই। তার মা তাকে ডাকতে এসে অনেক ডাকাডাকি করেন। শেষে অভি রেগে বের হয়। কি হয়েছে বাবা, এরকম করছিস কেন? আম্মু, আমার ভালো লাগছে না, চলে যাও। কি হয়েছে বাবা, আমাকে বল। বললাম না আমার ভালো লাগছে না, থাকবো না এখানে। বলেই অভি বের হয়ে গেল। ওদিকে তার মা চিন্তায় পড়ে গেলেন, কি হলো ছেলেটার, কেন এরকম করছে। ওদিকে অভি রাস্তার মধ্যেখানে হাঁটছে, আনমনে দুঃখের পাহাড়ে দাঁড়িয়ে আছে সে। তখন হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল, দেখতে পেল সে একটা চেয়ারে বাঁধা অবস্থায় আছে। সামনে রাফি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে এখানে কেন বেঁধে রাখা হয়েছে? কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার সামনে আমার হবু বউকে প্রপোজ করিস? তুমি তো বললে সবার নিজের ভালোবাসা প্রকাশ করার অধিকার আছে, তাহলে এখন কেন? ভালোবাসা, তাই না? এই জগতে ভালোবাসা বলতে কোনো শব্দ নেই। যা আছে তা শুধু টাকা। টাকা ছাড়া সবকিছু অচল। আরে বোকা, এখানে তো তিহার বিশ্বাসের অর্জনের জন্য কথাটা বলেছি। তার মানে? যা শুনেছিস তাই। এখন তোর অবস্থা আমি কি করি দেখ। রাফি হাতে থাকা লাঠিটা দিয়ে অভিকে আঘাত করতে থাকে। অভি চিৎকার করছে, কিন্তু সেটা শোনার সময় নেই রাফির। হাতে সেই মেরেই চলেছে। এক পর্যায়ে অভি অজ্ঞান হয়ে যায়। রাফি তখন তাকে তুলে বাইরে ফেলে চলে যায়। রাস্তা দিয়ে যাতায়াতরত কয়েকজন লোক তাকে হাসপাতালে নিয়ে যায়। অভির পকেট থেকে ফোন নিয়ে তার মাকে কল করে। অভির মা এসে হাসপাতালে প্রায় বেহুশ হয়ে পড়ছেন নিজের একমাত্র ছেলের এই অবস্থা দেখে। কোনো মা শান্ত থাকতে পারে না, কিন্তু অভির চিকিৎসার মতো টাকাও নেই তার কাছে। তার মায়ের কাছে তাই তার বাবার দেওয়া শেষ স্মৃতিটা একটা সোনার হার বিক্রি করে তার চিকিৎসা করেন। 2 দিন পর অভির জ্ঞান ফিরল। ডাক্তার এসে তার মাকে ভিতরে নিয়ে গেলেন। অভি তার মাকে দেখে মরে যেতে ইচ্ছা করছিল। কত কষ্ট দিয়েছে মানুষটাকে, কিন্তু শেষ পর্যন্ত মা তো মাই হয়। অভি, কেমন আছিস বাবা? মা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে পাগল, সন্তানের উপর কি কেউ রাগ করে? অভি তখন তার মাকে জড়িয়ে ধরে। অভি, সত্যি করে বল, কি হয়েছিল? অভি তখন সব ঘটনা তার মাকে বলে। তার মা শুনে অবাক হয়ে যায়। আমি কথা দিচ্ছি মা, আর কোনোদিন এসব করব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এই শহরে আর থাকিস না। কি বলছো মা? যা বলছি ঠিকই বলছি, তুই এখান থেকে চলে যা। এখানে থাকলে তোকে আবার ওরা মারবে। আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই ওই মেয়েটাকে ভুলে গিয়ে এখান থেকে চলে যাবি। আম্মু, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? অভি, শিক্ষা অর্জন করতে হলে অনেক দূর যেতে হয়, আর তুই তো পাশের শহরে যাচ্ছিস। অভি 1 সপ্তাহ পর বেরিয়ে পড়ে। ইচ্ছা করছিল না প্রিয় জন্মস্থান ছেড়ে আসতে, কিন্তু তাকে আসতেই হবে। অনেক ব্যথা বুকে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে কলেজে ভর্তি হয় ও 5 বছর পর।
অভি গণিতে মাস্টার্স কমপ্লিট করে একটা সরকারি কলেজে চাকরি পায়। অভি কোনো ক্লাসে গ্যাপ দেয় নাই, আর পড়ালেখায়ও খুব ভালো ছিল, তাই পিছনে ফিরে তাকাতে হয়নি ওকে। মাস্টার্স কমপ্লিট করার পরই চাকরির সন্ধান পেয়ে যায়। আর অভি দেখতে দেখতে অনেক সুন্দর। অভির একটা হাসিতে অনেক মেয়েরই ঘুম হারাম করে দিতে পারে। অভি ভুলে গেছে আগের সব কিছু। সে এখন এক নতুন অভি। কলেজের প্রিন্সিপাল সাহেব অভিকে নিয়ে ক্লাসে প্রবেশ করে। হ্যালো স্টুডেন্ট, উনি তোমাদের গণিত টিচার অভি চৌধুরী। আজ থেকে অভি স্যারই তোমাদের নিয়মিত ক্লাস নেবে। তখন সব ছাত্রছাত্রীরা সালাম দেয়। সেদিনের মতো অভি ক্লাসের সবার সাথে পরিচিত হয়। পরের দিন অভি ক্লাস নেওয়ার সময় একটা মেয়ে আসে। মেয়েটা একটু মডার্ন ড্রেসে আছে। মেয়েটি স্যার থেকে অনুমতি না নিয়ে ক্লাসে প্রবেশ করে। এই মেয়ে দাঁড়াও। এটা বলার পর মেয়েটি দাঁড়ালো। নাম কি? আমার এখানে দাঁড়া করাইছি কাকে? আমাকে তাহলে তোমাকে না বলে কাকে বলছি? আমার নাম ফারিহা। ক্লাসরুমে যে প্রবেশ করেছো কারো থেকে অনুমতি নিছো? না। অনুমতি নিতে হয় কি না? হুম। তাহলে অনুমতি নিলা না কেন? সরি। নেক্সটে যেন না হয়। ওকে। ক্লাস শেষ হবার পর মিলি মিম সবাই একসাথে হয়ে হাসছে। ওই তোরা এইভাবে হাসিস কেন? সবাই কান খুলে শুনুন, আমাদের ফারিহা আজকে এই প্রথম কাউকে সরি বলছে। বলছি তোদের কিছু হয়েছে? এই অন্য কোনো কারণ আছে নাকি? কি কারণ? মানে ওইসব আর কি। আরে তোরা কি পাগল নাকি? এই প্রথম ওনার ক্লাস করছি আর তোরা এসব ফালতু কথা বলছিস কেন? তোদের কিন্তু ভালো মানাবে। এখন কি বাসার দিকে যাবি? হ্যাঁ চল। ফারিয়া বাসায় গিয়ে খেয়ে দিয়ে শুয়ে ভাবছে মিলি যা বলছে তাহলে খারাপ কি, শালা দেখতে তো হেব্বি লাগে। এমন সময় ফারিয়ার বাবা ফারিয়ার রুমে প্রবেশ করে। পড়ালেখা কেমন চলছে? জি বাবা, ভালো, কিন্তু ম্যাথটা তো একটু সমস্যা। সেটা তো নতুন না, কলেজে নাকি ম্যাথের নতুন টিচার আসছে। হ্যাঁ তাহলে ওইখানে প্রাইভেট পড়। বাবা, আমি এত মানুষের সাথে পড়তে পারি না। তুমি বরং স্যারকে বলো আমাদের বাসায় এসে পড়িয়ে যেতে। ওকে, আমি বলবো। ফারিয়ার বাবা কলেজের সভাপতি, তাই কলেজে কখন কি হচ্ছে না হচ্ছে সবই তার জানা। পরদিন ফারিয়া কলেজে যায়। কলেজে গিয়ে ক্লাসে অভিকে দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খায়। আজ অভিকে নীল শার্টের সাথে কালো প্যান্টে অনেক সুন্দর লাগছে। ক্লাস শেষে বের হয়ে মিলিকে বলে, দোস্ত, বল। অফিসারকে কেমন লাগে রে? অভিসারকে তো অনেক সুন্দর লাগে। হুম, কি ব্যাপার? ব্যাপার একটাই, সেটা কি? ক্রাশ। মানে তুই ক্রাশ খাইছস? হুম তোর সাথে খাপে খাপ মিলবে। এর জন্যই তো বাড়িতে নিয়ে যাবো। মানে? মানে স্যার আমাকে এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিবে। ও খুব ভালো। শুধু দোয়া করিস। ওকে দোস্ত, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। রাতে অভি ফারিদাদের বাসায় এসে নক করার পর ফারিয়া দরজা খোলে জয়কে সালাম দেয়। তোমার বাবা কোথায়? জি স্যার, আপনি এখানে বসেন, আমি বাবাকে ডেকে নিচ্ছি। ওকে। ফারিয়া তার বাবার রুমে যায়। বাবা বসে টিভি দেখছিলেন। বাবা, স্যার আসছে। ওকে, তুই তো রুমে গিয়ে বস। আচ্ছা। ফারিয়ার বাবা আর অভি 5-7 মিনিট কথা বলার পরে অভি আর ফারিয়ার বাবা ফারিয়ার রুমে প্রবেশ করে ফারিয়ার বাবা বলে, অভি, ফারিহা ম্যাথে দুর্বল, আমি আশা করি সেটা তুমি শেষ করে দেবে। ইনশাল্লাহ আমি আমার শেয়ারটা দিয়ে চেষ্টা করব। ওকে, তাহলে এখন থেকে শুরু করো। ওকে। অভি ফারিয়াকে নিয়ে পড়তে বসে। ফারিয়াকে ম্যাথের কয়েকটা সূত্র দিয়ে সেদিনের মতো অভি চলে আসে। পরের দিন এই সূত্রগুলো মুখস্থ করছো? হ্যাঁ। বলো। ফারিয়া সবগুলো ঠিকঠাকভাবে বলল। অভি ফারিয়াকে অঙ্ক বোঝানোর সময় ফারিয়া ইচ্ছে করে টেবিলের নিচে পায়ে পা লাগায়। অভি সেটা বুঝতে পেরে পাটা দূরে সরিয়ে নেয়। অভি তখন ফারিয়ার দিকে তাকায়। তখন ফারিয়া চোখ টিপ মারে। এই বেয়াদব মেয়ে এসব কি শুরু করছো? আমার যা মন চায় তাই করব, তাতে তোমার কি? আমাকে তুমি করে বলতেছো কোন সাহসে? একটাও মন চাইছে। একটা থাপ্পড় দিলে সব ভূত চলে যাবে। থাপ্পড় দিলে সবাইকে বলবো তুমি আমার গায়ে হাত দিচ্ছ। দাঁড়াও, তোমার বাবার কাছে বিচার দিচ্ছি। বিচার তো আমি দিব। কি? হ্যাঁ বলে ফারিয়া অভির গালে ঠোঁটে স্পর্শ দিয়ে দেয়। অভি আটকে ওঠে। আরে এসব কি শুরু করছো? করবই তো।
তোমার বাবার কাছে কিন্তু সত্যি সত্যি বলে দিব। আমি আমার ভাইকে যা বলি সব বিশ্বাস করে। তো আপনি কি বোকা নাকি? আমি যদি ভাইকে বলি যে আপনি আমার সাথে উল্টোপাল্টা করছেন তাহলে কি হবে বুঝতে পারছেন তো? আমি তো উল্টাপাল্টা করি নাই। কিন্তু বলে দিলে আপনার চাকরিটা চলে যেতে পারে, আর চাকরি না গেলেও ট্রান্সফার করে বান্দরবনের কোনো কলেজ পাঠানোর ব্যবস্থা করব। আমার কাছ থেকে কি চাও সেটা বলো। আমি আপনার সাথে যা মন চায় করব, আপনি কোনো কিছু বলতে পারবেন না। আমি একটা ছেলে, তুমি আমার সাথে যা মন চায় তা কেন করবা? ভালোবাসি বলে। ফাইজলামি করতেছো? ফাজলামি করব কেন? আমি এখন গেলাম বলে অভি রুম থেকে বেরিয়ে যায়। এই স্যার কোথায় যাচ্ছেন? আচ্ছা যান, কালকে ক্লাসে দেখা হবে। বলে মুচকি হাসি দেয় ও। পরদিন অভি ক্লাস করাচ্ছে, তখন ফারিয়ার চোখে চোখ পড়ার সাথে সাথে চোখ টিপ মারে। তখন অভি ঘাবড়ে যায়। অভি ভাবে, এখানে কিছু বলা যাবে না, তাহলে আমার মান সম্মান যাবে, সাথে চাকরিটাও। আর এখন চাকরি পাওয়া মুখের কথা নয়, তাই কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হবে। ফারিয়া আবারও ভাবনার ছিদ ঘটিয়ে সবার আড়ালে ফ্লাইং কিস করে। অভি তখন রেগে গিয়ে, এই মেয়ে দাঁড়াও আমি হ্যাঁ বলো এতক্ষণ কি পড়াইছি? বলে ফারিয়া তখন চুপ হয়ে আছে। বলো কি পড়াইছি। মনে নাই? মনে থাকবে কেন? মন তো অন্য জায়গায় দিয়ে রাখো। বেঞ্চে উঠে কানে ধরে দাঁড়াও। তখন সবাই অভির দিকে আর ফারিয়ার দিকে অবাক হয়ে তাকায়, কেননা এই পর্যন্ত কোনো স্যার কোনো ছাত্রছাত্রীকে এইভাবে শাস্তি দেয় নাই। ফারিয়ার তখন নাক মুখ ফুলে লাল হয়ে যায়। বলছি না দাঁড়াতে। তখন ফারিয়া আস্তে আস্তে লো বেঞ্চে উঠে দাঁড়ায়। কানে ধরো। তখন ফারিয়া কান্না করে দেয়। করুণ দৃষ্টিতে অভির দিকে তাকায়। অভি অগ্নি চোখে বলে, কানে ধরো বলছি। ফারিয়া কান ধরে শব্দ করে ঠোঁট ভেঙে কান্না করে দেয়। এভাবে কতক্ষণ রাখার পর যে বসায়, ক্লাস শেষ হবার পর ফারিয়ার বান্ধবীরা ছাড়া সবাই ক্লাসরুম ত্যাগ করে। রিহা, মন খারাপ করিস না। দোস্ত, স্যার তুইও জানিস আজ জেনেও ক্লাসে মনোযোগ দিস নাই। গতকালও তো আর একজনকে কানে ধরিয়ে দান করে দিয়েছিল। আয় বাসায় চল। আরে চল তো। বলে ফারিয়াকে জোর করে ক্লাসরুম থেকে বাইর করে নিয়ে যায়। বাসা যাবার পর ফারিয়া ভাবছে যে এখন থেকে আমি ওর মজা বোঝাবো। ও তো এইসব পছন্দ করে না, দেখবো এখন থেকে কতটুকু সহ্য করতে পারে। রাতে ফারিয়ার বাসায় আসতে একটু দেরি হলো। এত দেরি করে আসলেন কেন? জ্যাম ছিল। জ্যাম নাকি ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা? জ্যাম ছিল বলছি না। কিভাবে বিশ্বাস করব? এটা তুমি জানো। বলে ফারিয়া ফারিহার রুমে নিয়ে যায় পড়ানোর সময়। কাজগুলো করছো? দেখি তো কোথায় করছো। এই যে এখানে সব করছি। খাতা দেখার পর অভি বলল। গুড। তখন অভি নতুন অধ্যায় নিয়ে পড়ানো শুরু করেছে, আর ফারিহা টেবিলের নিচ দিয়ে দুই পা দিয়ে অভির পায়ের উপরে পা ফেলে রাখছে। পা সরাও। আমার শীত লাগে। তাহলে আমি কি করব? ফ্লোরের নিচে আপনার পাটা বেশ গরম। কি? হ্যাঁ বলে আবারও চোখ টিপ মারে। অভি অপ্রস্তুত হয়ে বলে, এই ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? আজ ক্লাসের কথা কি এত তাড়াতাড়ি ভুলে গেছো? আমি অতীত বেশি মনে রাখি না। ও তাই বুঝি। অভি তখন পাগুলো সরিয়ে নেওয়ার সাথে সাথে ফারিয়া বসা থেকে হালকা উঠে অভির ঠোঁটে চুমু দিয়ে দেয়। তখন এই মেয়ে সব কি হচ্ছে? যা হওয়ার তা হচ্ছেই। একটা মেয়ে এত বেহায়া হয় কিভাবে? এমনিতেই। জানা ছিল না। এখন জেনে নিন। এই অঙ্কগুলো কালকে সমাধান করে রাখবে। এত সকাল সকাল কেন চলে যাচ্ছেন? আজ একটু কাজ আছে। কি কাজ? রেস্টুরেন্টে কেউ একজনের সাথে দেখা করব। সেটা কে? তোমাকে বলতে হবে না। বলতে হবে। না বলবো না। ছেলে নাকি মেয়ে? ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মেয়ে হলে খুব খারাপ হবে। কি হবে? হাত পা ভেঙে রুমে বসিয়ে রাখবো। মুখ বন্ধ করেন, দুর্গন্ধ আসছে। কি? হ্যাঁ, আর শোনেন, যদি মেয়ে হয় না তাহলে সত্যি সত্যি খারাপ হবে। অভি রেগে গিয়ে রুম থেকে বের হয়ে যায়। অভির মুখে কোনো দুর্গন্ধ নাই, কিন্তু এমন হাসি দেখলে ফারিয়াকে বেশি আকর্ষণ করতে পারে, তাই ফারিয়া মুখ বন্ধ করতে বলে। আর অভি
রেস্টুরেন্টে দেখা করবে তার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড শুভর সাথে। অভি রুম থেকে বের হয়ে ভাবতে থাকে যে একটা মেয়ে কেমন পাগল হলে এমন করতে পারে। ওর ব্যবহারগুলো অভির কাছে পুরুষের মতো মনে হয়েছে, কেননা যেভাবে কথায় কথায় কিস করে তাতে অভি বাধা না দিলে অভিরও প্রবলেম হতে পারে। ফারিয়া রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ভাবছে যে যদি অভি আমার পাশে থাকতো তাহলে না কতই না ভালো হতো। অভি থাকলে এখন অনেক শক্ত করে জড়িয়ে ধরতাম আর তার উপরে উঠে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখতাম, কিস করতে করতে তাকে মাতাল করে দিতাম। এইসব ভাবতে ভাবতে একসময় ফারিয়ার শরীর শিহরিত হয়ে ওঠে। তখন ফারিয়া টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে ভ্রমণ করে। অভি অনেকদিন পরে পুরনো বন্ধুকে পেয়ে অনেক খুশি। দোস্ত, এখন কি প্রেম করবি নাকি সারা জীবন সিঙ্গেল লাইফ কাটাবি? জানি না, ভাবছিলাম পড়ালেখার পরে প্রেম করে একটা লক্ষ্মী মেয়ে ঘরে উঠাবো, কিন্তু তার আর পারবো কই। কেন দোস্ত? আরে, একটা ছাত্রী আমাকে খুব প্যারা দিচ্ছে। কেমন পারা? এখন পর্যন্ত 8-10টা কিস করে ফেলছে। তাহলে তো হয়ে গেছে। কি? ভাবি মানে? মানে আমরা ভাবি পেয়ে গেলাম। ওই শালা, চুপ থাক। ওকে, মেয়েটা কিন্তু খারাপ না। আবার? শুভর সাথে আজকে অনেক দিন পরে দেখা হলো, অনেক ভালো লাগলো আজকে। অভি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টায় কলেজের রাস্তায় ফারিয়ার পাশে হাঁটছে অভি। স্যার কেমন আছেন? ভালো। এটা বলার পর ফারিয়া অভিকে চোখ টিপ দিয়ে হাসি দিয়ে ক্লাসরুমে ঢুকে যায়। অভি ক্লাসে প্রবেশ করার পর সবার বাড়ির কাজ দেখে। যখন ফারিয়ার কাছে যায় তখন ফারিয়া দাঁড়িয়ে খাতাটা অভির দিকে এগিয়ে দেয় আর আস্তে আস্তে বলে, বাসায় যেও নাও, তারপর তোমার মজা দেখাবো। অভি রাগ হয়েছে খুব, কিন্তু পরিস্থিতির উপরে নির্ভর করে কিছু বলতে পারছে না ও। অভি ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে যায়। ফারিয়া কলেজ শেষ করার পর বাসায় যায়। খাওয়া দাওয়া করার পর মা, পড়ালেখা কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালো। মন দিয়ে পড়ো। আর কোনো কিছুর প্রয়োজন হলেই আমার কাছে এসে বলবা। ওকে। অভি আসার পর ফারিয়া বলল, কালকে তো খুব মজা করলেন। মানে? বোঝেন না? কি? কালকে কোনো মেয়ের সাথে দেখা করেছেন? ছেলের সাথে দেখা করছি। মিথ্যা। মিথ্যা হলে মিথ্যা, এখন অঙ্কের সমাধান দেখাও। পারবো না। তোমার আব্বুর কাছে বিচার দিব? আমিও দিব। আমি কি করলাম? কিছু করো নাই, কিন্তু আবার অনেক কিছু করেছো। এসব কথার মানে কি? মানে অনেক কিছু। তোমার মতো দুধের বাচ্চা এসব বুঝবে না। তখন ফারিয়ার এইসব কথা শুনে হেসে দেয় অভি। ফারিয়া রাগী গলায় বলে, হাসো কেন? দুধের বাচ্চা আমি নাকি তুমি? তুমি। ও, তাহলে তুমি এখনো মেয়ের পেটেই আছো? না না, আমি আমার বরের সামনে আছি। বরকে? তুমি। আমার জিএফ আছে। সব মিথ্যা। তখন অভি তার মোবাইল থেকে তার ছোট বোনের বান্ধবীর পিক দেখিয়ে বলে, দেখো এটা আমার জিএফ এবং ওর সাথে আমার বিয়ে পাকা হয়ে আছে। তখন ফারিয়া অভিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। এই, ছাড়ো। না, ছাড়বো না। আমি অন্যের স্বামী। ফারিয়া অভির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছু করার পর, এই শরীরে আমি ছাড়া কেউ যদি ভাগ বসাতে আসে তাহলে খুব খারাপ হবে। কি খারাপ করবে তুমি? ওই মেয়েকে মেরে ফেলবো। বলে অভিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তখন ওর বাবা রুমে ঢুকে এসব কাণ্ড কারখানা দেখে ফারিয়ার বাবা মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। অভি, এসব কি? আঙ্কেল, এটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন। ফারিয়া, এসব কি হচ্ছে? বাবা, আমি অভিকে ভালোবাসি। অভি, অভি তোমার কি লাগে? স্যার। তাহলে স্যারকে তুমি করে বলার সাহস কে দিয়েছে? ফারিয়া চুপ হয়ে আছে। তখন ফারিহার বাবা অভিকে বললেন, অভি, তুমি এখন বাসায় যাও। আমি কালকে তোমার সাথে দেখা করব। তখন অভি রুম থেকে বের হয়ে যায়। ফারিহা, আমি তোমাকে দিয়ে এইসব আশা করি নাই। বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। চুপ করো। আদর করে বলে কি মনে করো শাসন করতে পারি না? রুম থেকে কিন্তু বের হতে দিব না বলে দিলাম। বাবা, আমি অভিকে। কথা শেষ না হতেই ফারিয়ার বাবা ফারিয়ার গালে জোরে একটা ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। ফারিয়া এমনটা আশা করে নাই যে তার বাবা তাকে থাপ্পড় দিবে। থাপ্পড় দেওয়ার পর ফারিয়ার বাবা রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। ফারিয়ার বাবা রুম থেকে বের হওয়ার পর ফারিয়া একটু শব্দ করে কান্না করে দেয়। সকালে কলেজে যাওয়ার মুড নেই, কিন্তু তখন ফারিয়ার বাবা ফারিয়ার রুমে আসে। ফারিয়ার বাবাকে দেখে অপর পাশ হয়ে শুয়ে পড়ে। মা, আমি জানি তুমি খুবই রাগ করেছিস, কিন্তু কি করব বল?
একটা বাবা যদি দেখে একটা মেয়ে একটা ছেলের সাথে এমন করছে, তাহলে কি সে কন্ট্রোল করতে পারবে রে? বাবা আমার ভালো লাগছে না, এখন যাও। রাগ করেছিস? না, মা মরার পর থেকে রাগ অভিমান সব ভুলে গেছি। এসব কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। এই কথা শুনে ফারিয়ার বাবার চোখ ভিজে যায়। ফারিয়ার বাবার কথা শুনে ফারিয়া বুঝতে পারে ওর বাবা কান্না করছে। তখন ফারিয়া শোয়া থেকে উঠে ওর বাবাকে জড়িয়ে ধরে। ফারিয়ার বাবা ফারিয়াকে বুঝিয়ে শুনিয়ে কলেজে পাঠায়। মিলে কলেজে গিয়ে দেখে ফারিয়া ক্লাসে বসে আছে। ওই, তোর মন খারাপ নাকি? না, তাহলে এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? এমনি। বল, কি কারণে মন খারাপ? আরে কিছু না তো। আঙ্কেল কিছু বলছে? না। তাহলে এভাবে মুখ ফুলিয়ে রেখেছিস কেন? ওই দেখ, ক্লাসে স্যার আসছে। এখন চুপ কর, না হলে কানে ধরে দাঁড় করিয়ে রাখবে। অভি ক্লাসে প্রবেশ করার পর সবাই সালাম দেয়। অভি ক্লাসের সবার চোখে ফাঁকি দিয়ে ফারিয়াকে চোখের ভাষায় প্রশ্ন করে। রিয়া তখন ভাবে, শালা তোরে আমি মজা দেখামো। আমাকে থাপ্পড় মারিয়ে এখন চোখ দিয়ে ইশারা দিস? এখন থেকে বোঝামো তোরে আমি কেমন জিনিস। সবাই সবার কাজ বের করো। সবাই আনছে কিন্তু ফারিয়া বাড়ির কাজ করতে পারে নাই। তখন অভি এসে দাঁড় করিয়ে বলে, কেন করো নাই? শরীর অসুস্থ ছিল তাই করতে পারিনি স্যার। দুইটা অঙ্ক করতে তেমন বেশি কষ্ট করতে হয় না। বাদরামি করে করো নাই সেটা বলো। এই বলে অভি বলে যে 10 মিনিট এভাবেই দাঁড়িয়ে থাকো। ফারিয়া কোনো কিছু না বলে দাঁড়িয়ে থাকে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বাসায় যায় ও। আজকে বাসায় বাবা নেই, দেখব অভির বাচ্চা আজ কি করে সহ্য করতে পারে। একটু পরে অভি ফারিয়াদের বাসায় নক করে। ফারিয়া দরজা খুলে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসে অভিকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই মেয়ে এসব কি করছো? কি করছি? জড়িয়ে ধরছো কেন? মন চাইছে তাই। মন চাইলেই কি ধরতে হবে নাকি? মনের চাওয়াগুলো পূরণ করতে হয়, না হলে মনটা বদদোয়া দেয়। কি? এই কথা আমি জীবনেও শুনি নাই। শোনো না, এখন শোনো। ওয়ার্ল্ডে তোমার মতো জিনিস একটাই আছে মনে হয়, এর বেশি বানাই নাই। এই কথা বলছো কেন? কালকে এত বড় একটা থাপ্পড় খাইছো আর আজকে আবার শুরু করছো? থাপ্পড় তো আমার বাবা দিছে, পারলে তুমি দাও, এক্ষুনি বিয়ে করে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এটা আমি ভালো করে জানি, না হলে তোরে এত করে থাপড়িয়ে দাঁতগুলো ফেলে দিতাম। কি হলো, মেয়েদের মতো দাঁড়িয়ে আছেন কেন? এটা বলাতে অভি আবারও জ্ঞান শূন্যের মতো হয়ে যায়। স্যার। কি? লাভ ইউ আমার লক্ষ্মী স্যার। বলে ঠোঁটে কিস করে দেয়। অভি নিজের হাত দুইটা মুষ্টি বদ্ধ করে বলে, ভালো হচ্ছে না কিন্তু। আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। এমন করলে আমি আর আসবো না। না, আসলে চাকরিটা খেয়ে দিব। অভির পরিস্থিতি খারাপ, তাই কিছু বলতে পারছে না। শুধু চুপচাপ ওর পাগলামি সহ্য করে যাচ্ছে। এই শোনো, আমরা হানিমুন কোথায় করব? উগান্ডাতে। কি? তোমার রুচি এত খারাপ? আরে রুচি খারাপ না। তাহলে এসব বলো কেন? কি বলি? উগান্ডার কথা বললা কেন? ভালো লাগছে তাই। ভালো লাগছে তাই না? এই বলে ফারিহা জয়ের শার্টের কলার ধরে কাছে এনে ঠোঁটে চুমু খায়। চুমু খাওয়ার মাথা দরজায় নক করার আওয়াজ আসে। ওকে পড়ানোর পর বলিস আমাদের সাথে ডিনার করে যেতে। ওকে। বাবা, আজকে তোমার বউয়ের হাতের রান্না খেয়ে যাবা। মানে? আমি রান্না করছি তো তাই। তো বউ কোথা থেকে আসলো? বউ কোথা থেকে আসলো মানে? আমি তোমার কে? তুমি আমার ছাত্রী। ছাত্রী আবার বউও? না। হ্যাঁ, যদি না স্বীকার করো তাহলে খারাপ হবে। কি খারাপ করবা? নারী নির্যাতন মামলা দিয়ে আমাদের বাড়িতে ঘরজামাই হিসেবে নিয়ে আসবো। হি হি হি। ফারিয়া তখন ওটা থেকে অভির কোলে গিয়ে নাকে নাক লাগিয়ে বলে, তুমি এভাবে হাসো কেন? জানো না এভাবে হাসলে আমি ঠিক থাকতে পারি না, তবুও হাসো। ফারিয়া কথাটা বলেই অভির ঠোঁটে কিস করে। অভি তখন রাগ করে বলে, ফারিহা, তুমি একটা মেয়ে, তোমার ইজ্জতের অনেক দাম, সেটা কেন তুমি বুঝতে চাও না? কি বুঝবো? বিয়ের আগে এসব ভালো না। তাহলে আমাকে বিয়ে করে নাও। না, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করে নাও না অভি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি আমার পাশে চাই। প্লিজ জয়, আমাকে বিয়ে করে নাও। ফারিহা, আমি যাচ্ছি। বলেই ফারিয়াকে কোল থেকে জোর করে উঠিয়ে বসা থেকে উঠে টেবিল থেকে মোবাইল নিয়ে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। অভি তখন ফারিয়া বলে, তোমাকে ডাকছে। কে? বাবা। কেন? তোমার শ্বশুর বলবে যে তোমার বউয়ের হাতের রান্না খেয়ে যেতে।
বলেই মুচকে হাসি দেয় ফারিয়া। তখন অভি বিরক্ত নিয়ে বলে, আবার? যাও, বাবা বসে আছে তোমার জন্য। 9টার দিকে অভিকে নিয়ে ফারিয়া আর ফারিয়ার বাবা ডিনার করে। খাবার খাওয়ার পরে অভি, কলেজের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আর ফারিহার? হ্যাঁ, আগের থেকে ভালো, আশা করি এবার ম্যাথে ভালো করবে। আচ্ছা শোনো, তুমি কি রুম ভাড়া করে থাকো? হ্যাঁ। তুমি কয়টা টিউশনি করাও? 2টা। ও, ওইটা ছেড়ে দাও আর আমাদের বাসায় এসে পড়ো, কারণ ফারিহাকে এক সাবজেক্টে পাশ করালে হবে না, সব বিষয় ভালো করাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, টাকার কোনো সমস্যা নেই। বাড়িতে থেকে কলেজ করবা আর ফারিহার পড়াগুলো দেখিয়ে দিবা। ওকে আঙ্কেল। ওকে, তাহলে আজকে আসো, সাবধানে যেও। ওকে। আড়াল থেকে এইসব শুনে তো ফারিয়া আরো খুশি হয়ে যায়। ফারিয়া ভাবে, শালারে এখন থেকে সামনে পাবো সব সময়। কত ভালো হয়েছে বাবা, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এইসব ভাবতে ভাবতে ফারিয়ার বাবা ডাক দিয়ে বলে দরজাটা আটকিয়ে দিতে। তখন ফারিহা দরজা আটকিয়ে দিতে গিয়ে সিঁড়ির কাছ থেকে উকি মেরে অভিকে আরও একবার দেখে নেয়। 2 দিন পরে অভি বাসা চেঞ্জ করে ফারিয়াদের বাসায় ওঠে। ফারিয়া অভিকে সব সময় কাছে দেখতে পারবে এটা ভেবে ফারিয়ার মুখে হাসি যেন ফুটে ওঠে। অভি সব কিছু নিয়ে আসার সময় ফারিয়া ছাড়া বাসায় কেউ নেই। এই, তুমি নিচ থেকে সবকিছু এনে রাখো, আমি গুছিয়ে দিচ্ছি। তোমার কাজ করতে হবে না। স্বামীর কাজ বউ না করলে কে করবে শুনি? আরে সব সময় এটা কেন বলো? 1000 বার বলবো, এখন নিচ থেকে বাকিগুলো নিয়ে আসো। দুজন রুমটাকে অল্প সময়ে গুছিয়ে ঠিকঠাক করে নেয়। থ্যাঙ্কস ফারিহা, কেন? এতক্ষণ কাজ করার জন্য। আমি কি কাজের মহিলা নাকি যে থ্যাঙ্কস দিতে হবে? তা না। তাহলে আচ্ছা এখন যাও, আমি ফ্রেশ হব। ওকে। দুপুরের দিকে ফারিয়ার বাবা বাসায় এসে অভিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। 3 জনে দুপুরের খাবার খেয়ে কতক্ষণ কথা বলে যে যার রুমে চলে যায়। ফারিয়া কতক্ষণ পরে অভির রুমে গিয়ে দেখে অভি চোখ বুজে শুয়ে আছে। তখন ফারিয়া আস্তে করে অভির কপালে ফারিয়া একটা চুমু দেয়। ফারিয়া বুঝতে পারে অভি ঘুমিয়ে গেছে, তাই ঠোঁটে একটা চুমু খেয়ে এসে পড়ে। অভি সন্ধ্যার দিকে ছাদে যায়। ছাদে গিয়ে অভি তো অবাক হয়ে যায় যে এত সুন্দর সুন্দর ফুল এখানে কিভাবে হলো। অভি তখন খুব সহজে বুঝতে পারে এগুলো ফারিয়ার যত্নে করা। মেয়েটা আসলেই সব দিকেই সুন্দর, ঠিক ওর মতোই ফুলগুলো ফুটে আছে। ফারিয়া যখন হাসছে তখন গালে টোল পড়ে আর থুতনির নিচে তিলটা যেন হাসিটার সাথে মিশে যায়। ওকে দেখলে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। এমন সময় অভির ভাবনার ছেদ ঘটিয়ে ফারিয়া ছাদে আসে। ফারিয়া এসে অভিকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরলে কেন? স্বামীকে না ধরলে কাকে ধরবো? আমি তোমার স্বামী না, ছাড়ো। চিল্লানি দিলে ভালো হবে? কি? হ্যাঁ, মনে করো এখন চিল্লানি দিলাম, তারপরে বাবা সহ আশেপাশের মানুষ আসবে, তারপর বলবো তুমি আমাকে জড়িয়ে ধরেছো। এরপর মানুষ কি করবে জানো তো? কি করবে? ওলে আমার বাবুটা কিচ্ছু বোঝে না, ওরা এসে তোমাকে মারবে, তারপর আমার সাথে বিয়ে হয়ে যাবে। চুপ করো বলে জোর করে ফারিয়াকে ছাড়িয়ে নিচে নেমে যায়। ফারিয়া এসব দেখে হেসে দেয়। ফারিয়া আরও কতক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে নিচে নেমে আসে। অভি রুমে গিয়ে ভাবতে থাকে, এটা কি ঠিক হচ্ছে? ফারিহা আমাকে ভালোবাসে, কিন্তু এটা কি আদৌ সম্ভব হবে? এমন প্রশ্ন নিজেকে নিজেই করতে থাকে। তখন ফারিয়া বই খাতা নিয়ে অভির রুমে আসে। অভি তখন বিছানা থেকে উঠে বসে। ফারিয়া মুচকি হাসি এসে চোখ দিয়ে ইশারা দেয়। অঙ্কগুলো করছো? না। করো নাই কেন? এমনি। কানে ধরো। এই নেন, সবগুলো করে আনছি। তাহলে প্রথম যে না বললা? তোমার রাগী চেহারাটা ভীষণ সুন্দর। আল্লাহ জানে। কি? তুমি ছেলে না মেয়ে? তোমার কি মনে হয়? আল্লাহ জানে আর তুমি জানো। চুপ করো, না হলে কিন্তু এক্ষুনি বাংলা মুভির মতো বাঁচাও বাঁচাও বলে চিল্লানি দিব। পড়া শেষে খাতা ভাজানোর সময় ফারিয়া মাথা উঠিয়ে অভিকে কিস করে বলে, আজকে একটা দিলাম মাত্র, আরো বাকি আছে। বলে হাসি দিয়ে রুম ত্যাগ করে। পরদিন কলেজে। দোস্ত কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো। তো গণিত স্যার নাকি তোদের বাসায় উঠছে? তাহলে তো তোর জন্য অনেক সুবিধা রে। কেন? সারাক্ষণ চোখে চোখে রাখবি। কিন্তু শালা একদম আনরোম্যান্টিক। কেন? ওরা এত জড়িয়ে ধরি কিস করি কিন্তু কোনো রিপ্লাই দেয় না। তুই কিসও করিস? হ্যাঁ, কেন করব না, আমার স্বপ্ন। দোস্ত আমিও অফিসারের কাছে প্রাইভেট পড়বো। তাহলে তোর খবর আছে,
তুই আর আমার দোস্ত না, তুই আমার শত্রু। আরে তোরে রাগানোর জন্য বলছি। এখন চল। ক্লাসে অভি প্রবেশ করার পর ফারিয়া প্রথমেই ফ্লাইং কিস করে। অভি এটা দেখে রেগে যায়। অভি ফারিয়াকে দাঁড় করিয়ে সবার সামনে নিচে কান ধরতে বলে, কিন্তু ফারিয়া অন্য সবার মতো এখনও লজ্জাবোধ করছে, তাই ফারিয়া কান ধরছে না। রুম থেকে বের হও। সরি স্যার। বলছি বের হতে না হলে প্রিন্সিপাল স্যারকে জানাতে বাধ্য হব। তখন ফারিয়া কান্না চোখে কলেজ ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে হয়ে যায়। কলেজ শেষে অভি বাসায় যায়। বাসায় গিয়ে কলিং বেল বাজানোর পর ফারিয়া এসে দরজা খুলে দেয়। অন্য সময় ফারিয়া দরজা খুলে আশেপাশে কেউ না থাকলে জড়িয়ে ধরে, কিন্তু আজ অভির সাথে কোনো রকম কথা না বলে দরজা খুলে চলে যায় ও। অভি দরজা লাগিয়ে রুমে চলে আসে। দুপুরে খাওয়ার সময় স্যার আপনাকে ডাকে। অভি ফারিয়ার মুখ থেকে স্যার ডাক শুনে বেশ অবাক হয়ে, কারণ কলেজ ছাড়া ফারিয়া অভিকে কখনোই স্যার বলে ডাকে না। যাও, আমি আসছি। অভি তখন খাবার খেয়ে আবার রুমে চলে আসে। ফারিয়া অন্যদিন খাবার টেবিলে পা দিয়ে পায়ে খোঁচা দেয়, কিন্তু আজকে ফারিয়া টেবিলের অপর প্রান্তে বসে খাবার খেয়ে রুমে চলে যায়। রাতে ফারিয়া অভির রুমে গিয়ে কাজগুলো খাতায় লিখে টেবিলের সামনে খুলে রেখেছে। সবগুলো করছো? জি স্যার। অভি ফারিয়ার হঠাৎ এমন পরিবর্তন দেখে বারবার অবাক হয়ে যায়। অভি জানে আজকে যা করেছে তা একটু বেশিই করে ফেলেছে ও, কারণ ওর তো একটা সম্মান আছে, আবার ওর বাবা কলেজের সভাপতি, তাই হয়তো খুবই খারাপ লাগছে। খারাপ লাগলে লাগুক, এতে ওর শিক্ষা হবে, আর কখনো এসব করার সাহস পাবে না। কয়েকদিন পর আজকে রেজাল্ট দিবে, আল্লাহ জানে কি হয়। একদিকে অভির এইসব নিয়ে চিন্তা হচ্ছে, অন্যদিকে ফারিয়ারও। রেজাল্ট দেওয়ার পরে সবার আগে অভি প্রথম রেজাল্টটা বের করে দেখে ফারিয়া গোল্ডেন A+ পাশ করেছে। তখন অভির মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে অভি ফারিয়ার বাবাকে ফোন দিয়ে রেজাল্টের কথা জানায়। ফারিয়ার বাবা রেজাল্টের কথা শুনে অনেক খুশি হয়। কিরে মা, আজ তো খুশির একটা দিন, কিন্তু এভাবে মন খারাপ করে রাখছিস কেন? না তো বাবা, এমনি। অভি, একমাত্র তোমার জন্য ফারিহা এমন একটা রেজাল্ট করতে পেরেছে। থ্যাঙ্কস তোমাকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। কিভাবে শুরু করব বুঝতেছি না। আরে বাবা, বলে ফেলো। আঙ্কেল, ফারিহা আর আমি দুজন দুজনকে ভালোবাসি। যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি আমার মাকে এখানে আনবো আপনার সাথে কথা বলতে। ওকে, তুমি তোমার মাকে বলো একদিন আসতে। ওকে। তখন অভি ফারিয়ার দিকে তাকায়। ফারিয়া মুখ ভেঙচি কাটার মতো ঠোঁটগুলো বাঁকা করে ফারিয়ার রুমে চলে যায়। জি, কিছু বলবেন? আমার মা মরা মেয়েটাকে আমি জীবনে কষ্ট দিইনি। সেদিন তো তোমার সামনে থাপ্পড়টা দিয়েছিলাম। ফারিহা সেদিন অনেক কষ্ট পাইছে। তোমরা একে অপরকে ভালোবাসো, তাই এইগুলো বলছি। ফারিহার মা মারা যায় যখন ওর বয়স 3 বছর। তখন আমাকে অনেকেই বলেছিল আরেকটা বিয়ে করতে, কিন্তু আমি বিয়ে করি নাই, শুধু ফারিহার চাঁদমুখটা দেখে। তোমাকে ছেলে হিসেবে আমার পছন্দ, তাই আমি কোনো মতামতের সময় না নিয়ে তোমাকে ডিরেক্ট বলে দিয়েছি। বাবা, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না। আঙ্কেল, আমি আপনার কথা রাখবো। তাহলে আঙ্কেল কেন? তো কি? বাবা বলে ডাকবে এখন থেকে। ওকে বাবা। ফারিয়ার বাবা তখন হাসি দিয়ে ফেলে। অভি ফারিয়ার বাবার সাথে কথা বলে রুমে যাওয়ার পর ফারিয়া রুমে ঢুকে দরজা অফ করে দেয়। অভির পিছন থেকে লাফ দিয়ে অভির কাঁধে হাতগুলো রেখে পাগুলো কোমরের কাছে রেখে বাচ্চাদের মতো পিছনে উঠে যায় ফারিয়া। এই, কি করছো? তুমি আমাকে ভালোবাসো? তাহলে এত কিছু করার পরেও কেন রাজি হও নাই? তখন রাজি হলে তোমার রেজাল্ট আর গোল্ডেন A+ আসতো না, তখন আসতো 4 বিষয় ফেল। ফারিয়া অভির কানে কামড় দেয়। এখন থেকে সব পুষিয়ে দিবা। এভাবে কামড়াতে হয়? বাবু ব্যথা পাও? না। পিঠে একটা কিলও দেয়। তাহলে বলো কেন? এই বলে ফারিয়া পিঠ থেকে নেমে অভির সামনে যায়। তখন অভি ফারিয়ার 2 গালে 2 হাত রেখে ঠোঁটে কিস করে। ফারিয়া তো শিহরিত হয়ে ওঠে, অভিকে শক্ত করে জড়িয়ে ধরে। এই, এখন রুমে যাও। না। না মানে? আমার রুম তো এখন থেকে এটাই। বিয়ে কিন্তু এখনো হয় নাই। বিয়ে না হলে কি হয়েছে, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। কয়দিন পর থেকে থাইকো, কেমন? এক্ষুনি থাকতে ইচ্ছে করতেছে। বাচ্চা মেয়েরা তো ইচ্ছে থাকতে নেই। আমি বাচ্চা? বেশি ভালো হবে না কিন্তু। কি করবা? তখন তো স্যার ছিলেন, এর জন্য আমাকে অনেক শাস্তি দিচ্ছেন।
এখন কি হবে মনে আছে? তো কি করবা? আমাকে মারলে ভাতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে ফেলবো। আচ্ছা, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকো। রুমে গিয়ে তোমার সাথে ফোনে কথা বলবো। আচ্ছা বইলো, এখন যাও। ফারিয়ার রুমে যায়। অভি তখন দরজা আটকে শুয়ে পড়ে। কতক্ষণ পরে ফারিয়া ফোন দেয়। ফোনে প্রায় সারা রাত কথা বলে রাত পার করে ওরা। কয়েকদিন পরে অভির মা এসে ফারিয়ার বাবার সাথে কথা বলে বিয়ে পাকা করে। আজকে ফারিয়া আর অভির বিয়ে সম্পন্ন হবার পরে দোস্ত, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দোস্তি। অভি শুভর সাথে কথা শেষ করে রাত 12টার দিকে রুমে ঢোকে। অভি রুমে প্রবেশ করার সাথে সাথে মুসলিমদের রীতি অনুযায়ী ফারিয়া অভিকে সালাম করে। ফারিহা, হ্যাঁ বলো। মেকআপ আমার কাছে কেমন জানি লাগতেছে। তুমি মেকআপগুলো ধুয়ে আসবা? কেন? মেকআপে তোমার চেহারার মায়াটা কেটে গেছে। তোমাকে মেকআপ ছাড়া এর থেকে বেশি সুন্দর লাগে। আচ্ছা। সাথে নামাজের অজু করে আসবা। ওকে। দুজন অজু করে 2 রাকাত নফল নামাজে পড়ে ফারিয়াকে কোলে নিয়ে খাটে রাখে। ফারিয়াকে খাটে রাখার পরে ফারিয়া অভির গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে অনেকক্ষণ কিস করে। এখন কি ছাড়বা? না, ছাড়তে ইচ্ছে করে না। পাঞ্জাবিটা খুলে নেই? দাও আমি খুলে দেই। বলে ফারিয়া অভির পাঞ্জাবি খুলে মেঝেতে ঢিল দিয়ে ফেলে। অভি তখন ফারিয়াকে জড়িয়ে ধরে গলায় কিস করে। ফারিয়া শিহরিত হয়ে অভিকে শরীরের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরে। আমি আনরোমান্টিক? কে বলেছে? তুমি কার সাথে বলছো? মিলি তোমাকে বলেছে? তুমি ওকে কেন এসব বলছো? তুমি তো আনরোম্যান্টিকই। আমি আনরোমান্টিক তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে ফারিয়াকে জড়িয়ে ধরে। ভালো থাকুক পৃথিবীর সকল সত্যিকারের ভালোবাসা। আজ আসি, আল্লাহ হাফিজ।